হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মাইক্রো টিচিং এর আরেকটি স্কিলের উপরে আপনাদের ডিসকাশন করব। মাইক্রো টিচিং এর সম্পর্কিত যে স্কিলগুলো আছে সিলেবাসে, অর্থাৎ ডিএলএড সিলেবাসে যে মাইক্রো টিচিং এর স্কিলগুলো সম্পর্কে বলা আছে, যে 5টা স্কিল, সেই সম্পর্কিত আরও কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমি ওই স্কিলগুলোর মধ্যে থেকেই আরেকটি স্কিল নিয়ে ডিসকাশন করব। আজকে যে স্কিলটা নিয়ে ডিসকাশন করব সেটি যে তালিকা সিলেবাসে দেওয়া আছে সেখানে 5 নম্বর জায়গায় আছে, 5 নম্বর স্থানে আছে। তা সেই স্কিলটার নাম হলো শিখন পরিস্থিতির সাথে কীটকলা শিল্পের সংযোগ স্থাপনের দক্ষতা। এই স্কিলটা ডিসকাশন করার আগে কয়েকটা বিষয় আপনাদের আমি জানাবো। সেটা হলো যে প্রথমে আমাদের জানতে হবে যে কীটকলা শিল্প বলতে কি বোঝায়। কীটকলা শিল্প হলো সেই ধরনের শিল্পকে আমরা বলি যেগুলোর সাথে সরাসরি সংযোগ রক্ষা করা যায়, অর্থাৎ যেগুলোর সাথে শিক্ষার্থী সরাসরি সংযুক্ত হতে পারবে। অর্থাৎ তাদের কিছু হাতের কাজ, তাদের কিছু বিভিন্ন ধরনের পারফরমেন্স, তাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেগুলোকে আমি পড়াশোনার কাজে মানে তাদের সাবজেক্টের সাথে সংযোগ করতে পারবো, সেটাই হলো কীটকলা শিল্প। কীটকলা শিল্পকে ইংরেজিতে বলা হয় পারফর্মিং আর্টস। অর্থাৎ যে আর্টটা আমি পারফর্ম করছি, আমি যে আর্টটাকে আমি হাতে কলমে করে দেখাতে পারছি, যেমন আমি ছবি আঁকা একটা পারফর্মিং আর্টসের মধ্যে বলতে পারি, গান করা, কবিতা আবৃত্তি করা, কোনো কিছু মুখাভিনয় করে দেখানো, কোনো ঘটনার নাট্য রূপ দেওয়া, কোনো বিষয়কে প্রোয়েমের বা গীতি আলেখ্যের মাধ্যমে দেখানো, বা কোনো বিষয়ের সম্পর্ক থেকে কয়েকটা বিষয় নিয়ে সেটা সম্পর্কে একটা তথ্যচিত্র প্রদর্শন করা, বা এইগুলোকে আমি সাধারণত যেগুলো আমি খুব সংক্ষেপে অতি সহজে শিক্ষার্থীরা যেগুলো করতে পারবেন, যেগুলো পারফর্ম করতে পারবেন, সেগুলোকে আমি বলবো শুধুমাত্র পারফর্মিং আর্টস, মানে কীটকলা শিল্প। কবিগুরুর বিভিন্ন ধরনের যে ছোটদের যে গল্পগুলো রয়েছে, মানে আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেগুলো আমরা পাই সহজ পাঠে, সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের কবিতা সেখানে আমরা পেয়ে থাকি, এবং তাদের সেই কবিতার একটা নাট্য রূপ দান করা যেতে পারে। এবং পাশাপাশি এটাও করা যেতে পারে, সেগুলো অনেকগুলোই ক্ষেত্রে কিন্তু গান, ধানের ক্ষেতে রোদ্দ ছায়া, এই যে একটা, এটা কবিতা আবার এটা একটা গান। তাহলে এটা যখনই একটা শিক্ষার্থীদের সামনে আমি প্রেজেন্ট করবো, এটাকে বলবো, মানে এই কবিতাটা আবৃত্তি করব, পাশাপাশি যদি আমি সেটাকে গানের ছন্দে সেটাকে প্রেজেন্ট করতে পারি, তাহলে শিক্ষার্থীরা কিন্তু সেটাকে আরো সুন্দরভাবে সেটা গ্রহণ করবে। কারণ গান, কবিতা, আবৃত্তি এগুলো সাধারণত ক্ষেত্রে শিক্ষার্থীরা সহজেই সেটা তাদের ক্ষেত্রে মনোগ্রাহী হয়, বিশেষ করে শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তাদের শিক্ষাদানের জন্য এই স্কিলটা খুবই প্রয়োজন। এই স্কিলটা খুবই প্রয়োজন সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণ করছে। তাহলে সেই জন্য ডিএলএড সিলেবাসে তাদের প্রশিক্ষণের জন্য এই মাইক্রো টিচিং এর স্কিলটিকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। যে শিখন পরিস্থিতির সাথে, মানে আমি যে বিষয়টা তারা শিখছে, তা শেখাচ্ছি, যেটা শিক্ষার্থীরা যে জিনিসটা শিখছে, সেই শিক্ষণীয় বিষয়ের সাথে কীটকলা শিল্প মানে পারফর্মিং আর্টসকে তারা সংযোগ করে তারা বিষয়টিকে শিখবে। সেটি হচ্ছে শিখন পরিস্থিতির সাথে কীটকলা শিল্পের সংযোগ স্থাপন। প্রথম যে আচরণগতা এখানে রয়েছে, মানে প্রথম যে কম্পোনেন্ট স্কিলটা রয়েছে এই স্কিলটা, সেটি হলো যে বিষয়ের সাথে প্রত্যক্ষ অংশগ্রহণ। বিষয়ের সাথে প্রত্যক্ষ অংশগ্রহণ বলতে বোঝাচ্ছে যে যে বিষয়ে আমি ডিসকাশন করছি সেই বিষয়ের সাথে শিক্ষার্থীকে অংশগ্রহণ করানো, অর্থাৎ সেই বিষয়ের মধ্যে শিক্ষার্থীকে প্রবেশ করানো। আমাদের পরিবেশ যে বিষয়টি আছে প্রাথমিক শিক্ষার, প্রাথমিক স্কুলের আমাদের পরিবেশ, সেই পরিবেশ বিষয়ে একটি টপিক আছে যে বন্যপ্রাণী সংরক্ষণের উপরে। তাহলে এটা যদি আমি শিক্ষার্থীদের মানে পড়াই, তাদের সেই বিষয়টা সম্পর্কে পড়াই,
তাহলে আমি বন্য প্রাণী বিষয়টা কি, তাদেরকে কেন সংরক্ষণ করব, কি কোনগুলোকে আমি বন্য প্রাণী বলবো, এই বিষয়টা তাদেরকে যখনই আমি বোঝাতে চেষ্টা করব, মানে তাদেরকে আমি বোঝাবো যে এই প্রাণীগুলোকে আমি বন্য প্রাণী বলবো, এদেরকে এই কারণে আমরা সংরক্ষণ করি, এদের সংরক্ষণ করা প্রয়োজন, বন্য প্রাণ আমাদের মানুষদের ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে কতটা প্রয়োজন, তাহলে এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে গেলেই কিন্তু তাদেরকে সরাসরি বিষয়ের সাথে সংযোগ স্থাপন করতে হবে, মানে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ করতে হবে। তাহলে তাদেরকে যদি আমি অংশগ্রহণ করানোর জন্য সেই বিষয়টিকে কয়েকটি প্রশ্ন আমি রাখি, তাহলে সেই যে কম্পোনেন্ট স্কিলটা থাকবে সেটি হবে, সেই কম্পোনেন্ট স্কিলটার সম্পর্কিত প্রশ্নটাই হবে কিন্তু বিষয়ের সাথে প্রত্যক্ষ অংশগ্রহণ করা, মানে আমার যে বিষয়বস্তু যে বন্য প্রাণী সংরক্ষণ এবং বন্য প্রাণী সংরক্ষণ করার উপায় এবং কেন করব, এই যে আমার টপিক, এই টপিকের সাথে তাদেরকে প্রত্যক্ষ অংশগ্রহণ করানো, এটা হলো প্রথম কম্পোনেন্ট স্কিল। দ্বিতীয় কম্পোনেন্ট স্কিল হলো সৃজনাত্মক সৃষ্টি। সৃজনাত্মক সৃষ্টি হচ্ছে কোনো কিছু ক্রিয়েটিভ প্রিপারেশন, মানে কিছু আমি তৈরি করলাম, হাতের কাজ তৈরি করলাম, হাতে কলমে কোনো জিনিস তৈরি করলাম। আমি বন্যপ্রাণী সংরক্ষণ পড়া থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক মশাই করতে পারেন কয়েকটা বন্য প্রাণীর ছবি তিনি ব্ল্যাকবোর্ডে ড্রয়িং করতে পারেন, যে এগুলোকে আমি বন্য প্রাণী বলবো, যেমন বাঘ হতে পারে, সিংহ হতে পারে, হরিণ হতে পারে, হাতি হতে পারে। তাহলে এগুলোর কিছু ছবি আমি যদি তাদেরকে এঁকে দেখাই, বা কয়েকটা হাতির বা বাঘের একটা মুখোশ তৈরি করে দেখালাম তাদেরকে, বা মুখোশ তারা তৈরি করতে বললাম, তারা তৈরি করলো, আমি একটি তৈরি করলাম, তাকে বললো তুমি একটা তৈরি করো, বা আমি একটা বন্যপ্রাণীর ছবি আঁকলাম, আচ্ছা তোমরা একটি বন্যপ্রাণীর ছবি অঙ্কন করো নিজেদের খাতায়। তাহলে এটা হলো কিন্তু সৃজনাত্মক সৃষ্টি, মানে আমি তাকে বন্যপ্রাণী সম্পর্কে আগের কম্পোনেন্ট স্কিলে যে কোশ্চেন ছিল সেই স্কিল অনুযায়ী আমি তাকে বলেছি, তাকে কিছু বন্যপ্রাণীর ছবি সংক্রান্ত ছবি দেখিয়েছি এবং সেগুলোকে নিজের হাতে ড্রয়িং করতে বলেছি। তাহলে এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি। সৃজনাত্মক সৃষ্টি শুধুমাত্র ড্রয়িং করা না, হাতে কলমে কাজ হতে পারে, কোনো কিছু কবিতা আবৃত্তি করা হতে পারে, বা কোনো কিছু কিছু মডেল তৈরি করা হতে পারে, এগুলো সব কিছু কিন্তু তো সৃজনাত্মক সৃষ্টি, মানে কিছু সৃজনশীল মানসিকতার বিকাশ, শিক্ষার্থীদের সৃজনশীল মানসিকতার যদি বিকাশ সাধন করা যায় সেটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি। তাহলে দ্বিতীয় কম্পোনেন্ট স্কিল আমরা দেখলাম। নেক্সট যে কম্পোনেন্ট স্কিল সেটি হচ্ছে বিষয়বস্তু নাট্য রূপান্তরকরণ। বিষয়বস্তু অর্থাৎ যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয় সম্পর্কিত চরিত্রগুলোকে যদি নাটকের আকারে অর্থাৎ নাটকের রূপদান করতে পারি, বিভিন্ন বন্য প্রাণী নিয়ে আমি পড়াচ্ছি, তাহলে বন্য প্রাণীর আচার আচরণ, তাদের স্বভাব, তারা কিভাবে, কোন বন্য প্রাণীটা কিভাবে ডাকে, তাদের আওয়াজ কেমন, তার কারা কিভাবে হাঁটা চলা করে, সেইগুলো যদি তাদেরকে বোঝানোর জন্য শিক্ষক মহাশয় বাকি শিক্ষার্থীদের সাথে একসাথে মিলে যদি একটা নাটক রূপ দেন, যে শিয়াল এইভাবে ডাকে, বাঘ এইভাবে গর্জন করে, বাঘ কোনো তার শিকারের প্রতি এইভাবে লাফিয়ে শিকার করে, বা হাতির সুরটা কী ধরনের, হাতির কিভাবে জলপান করে সুর দিয়ে, বা হাতি কিভাবে সুরটা নাড়াচাড়া করে, সিংহ কিভাবে গর্জন করে, হরিণের শিংগুলো কীরকম হয়, এগুলো যদি শিক্ষার্থীদেরকে আমি নাটকের মাধ্যমে বোঝাই, যে হরিণের শিংগুলো এইভাবে এইভাবে শিং হয় হরিণের, যে শিয়াল এইভাবে ডাকে, এইভাবে বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন পাখির আওয়াজ করে তাদেরকে বোঝায়, তাহলে সেই পশু পাখি বিভিন্ন বন্য প্রাণীগুলো সম্পর্কে, তাদের চরিত্র সম্পর্কে, তাদের বিভিন্ন আচার আচরণ সম্পর্কে সব কিন্তু আমি শিক্ষার্থীদেরকে ধারণা দিতে পারছি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে বন্য প্রাণী না, বন্য প্রাণীকে সংরক্ষণ করা, বন্য প্রাণীর সম্পর্কে শিক্ষার্থীদের কিছু জানানো, সেটাই হচ্ছে এর স্কিলটার উদ্দেশ্য। তাহলে আমি সেটার উদ্দেশ্যটা আমি এর মাধ্যমে পূরণ করতে পারছি, যে বিষয়বস্তু নাট্য রূপান্তরকরণ, শিক্ষার্থীকে অংশগ্রহণ করানো স্কিলটার মধ্যে, এবং এই অংশগ্রহণের মাধ্যমে তাকে বিষয়ের সম্পর্কে একটা নিবিড় সম্পর্ক তৈরি করা, সেই প্রাণীগুলো সম্পর্কে, বিভিন্ন ঘটনাগুলোর সম্পর্কে আমি একটা নাটকের মাধ্যমে একটা রূপদান করার চেষ্টা করা, এটাই হচ্ছে এই কম্পোনেন্ট স্কিলটার উদ্দেশ্য। নেক্সট যে লাস্ট কম্পোনেন্ট স্কিল আছে সেটির নাম হলো যে বিষয় প্রতিফলন, বিষয়বস্তু প্রতিফলন। বিষয়বস্তু প্রতিফলন হচ্ছে আমি যে বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললাম, তাহলে সেটা কি তাদের মধ্যে কতটা প্রতিফলিত হলো,
যে বন্যপ্রাণীকে আমরা সংরক্ষণ করব কেন, কেন কি কারণে প্রয়োজন সেটা আমার জানতে হবে। তাহলে সেটা তাদের জানা প্রয়োজন, সেটাকে তাদেরকে আমি টপিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমার কম্পোনেন্ট স্কিলটা এটাই উদ্দেশ্য হবে যে আমার এমন কিছু একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের মাধ্যমে তাদের মধ্যে বন্যপ্রাণী সম্পর্কে যদি কোনো কিছু বিষয়ের সহানুভূতি হোক, তাদের মধ্যে বন্যপ্রাণী সম্পর্কে যদি কোনো গঠনমূলক ধারণা যদি তৈরি হয়ে থাকে, সেটাই হচ্ছে এই স্কিলের উদ্দেশ্য। তাহলে আমি বলতে পারি যে বন্যপ্রাণীকে কেন আমরা সংরক্ষণ করব, বন্যপ্রাণী যদি না থাকে আমাদের কি ক্ষতি হবে, আমাদের পরিবেশ থেকে যদি বাঘের সংখ্যা লুপ্তপ্রায় হয়ে যায় কি ক্ষতি হবে। তাহলে এটাই হচ্ছে বিষয় প্রতিফলন। তাহলে এই চারটে কম্পোনেন্ট স্কিল এবং চারটে কম্পোনেন্ট স্কিলে কি কি রকমের প্রশ্ন হতে পারে সেটা আমি আজকে আপনাদের সামনে বললাম। এই কম্পোনেন্ট স্কিলগুলোকে আমি অন্য সাবজেক্টের মাধ্যমে বলতে পারি, কারণ এটা যে কোনো সাবজেক্টে দিয়ে আপনাকে সেটাকে বলা যেতে পারে। গণিতে হতে পারে, সেখানে ল্যাঙ্গুয়েজের হতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাসের কিন্তু এই স্কিলটা খুব সুন্দরভাবে প্রয়োগ করা যেতে পারে। গণিতের ক্ষেত্রে যেহেতু বিষয়টা একটু তুলনামূলক কঠিন, কিন্তু অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কিন্তু খুব সহজ, ল্যাঙ্গুয়েজের করে বিশেষ করে। তাহলে এইভাবে আমি চারটে কম্পোনেন্ট স্কিলকে আমি দেখাতে পারি। তাহলে আজকের ভিডিও আমি এই কম্পোনেন্ট স্কিলটা সম্পর্কে, এই বিভিন্ন কম্পোনেন্ট স্কিল সম্পর্কে আজকে জানালাম। আশা করি বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় থেকে আমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে এখানে এই সম্পর্কিত, অবশ্যই জানাবেন। নেক্সট কোন ভিডিও সম্পর্কে আপনারা দেখতে চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা যদি প্রত্যেকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই রকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব, এবং রেগুলার প্রায় আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালো করে সময় কাটান।